নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই টারা টেকলি পরিবারে। আমি টারা টেকলির মা। গতকাল আমি গেছিলাম আলপনা দিদিভাইয়ের বাড়ি। তো আলপনা দিদিভাইয়ের মা এবং স্বামী কেমন আছেন সরাসরি ওদের কাছ থেকে শুনে নিন। আমি অতিরিক্ত কিছু বলে সময় নষ্ট করব না। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ ওনারা সমস্ত কথা মন খুলে বলেছেন, তাই একটু ডিটেল হয়েছে। তো তবু যতটা সম্ভব এডিটিং করে আমি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সকলে ভালো থাকুন। তো আমি আর কথা বলছি না, এবার আসুন সরাসরি আলপনা দিদিভাইয়ের স্বামীর কাছ থেকে সমস্ত কথা আমরা শুনে নিই। আলপনা দিদিভাই ভিডিও করতেন মায়ের সাথে, আমার ভেতরটা ফেটে যাচ্ছে একেবারে। এই রাস্তা দিয়ে কত ভিডিও করেছে। আচ্ছা, আলপনা দিদিভাইয়ের বাড়ি কোনটা? এই বাড়িটা? ও, আলপনা দিদিভাই নেই, সরি মা বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে। কেমন আছেন মাসিমা? ভালো। মানে এটা হচ্ছে নাকড়াগুড়ির আলপনার প্রতিবেশী। ওনাদের কাছ থেকে জানতে পারলাম আলপনার মা করদহ আলপনার শ্বশুর বাড়িতে আছে। এখান থেকে এবার আমরা যাব করদহ, এটা আলপনার বাড়ি। এই যে বন্ধুরা, এটা আলপনার শ্বশুর বাড়ির দরজা বন্ধ। আর ইনাদের কাছ থেকে আমি জানলাম, কোথায় গেল, জানলাম ইনাদের কাছ থেকে। দেখি নক করি, তারপরে ভিতরে পারমিশন নিয়ে অন করব ক্যামেরা। কথা বলার ভাষাই নেই আসতেছে বর্তমানে যা অবস্থা। কি বলবো, আমার তো কিছু বলার নাই। আমি নিজে সব সময় আলপনাই খালি মানে লোকজন, আমি একটু করে ইউটিউব ফেসবুক অন করছি, লোকজন আমাদের নিয়ে যা ইচ্ছা তা বল। আমি অতটা চিন্তা করিনি, কারণ দেখুন লোকে, কারণ কি আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন, প্রশাসন আমাকে বলেছে তুমি তোমার দায় পার করো, যারা তোমাদের নিয়ে কথা বলছে আমরা সাইবার ক্রাইমে কেস করবো, সরকারি স্টেপ নিব, কোনো অসুবিধা নেই। আর সেটা নিয়ে আমি অত ভাবছি না। কিন্তু সব থেকে বড় ব্যাপার, গত 1 মাস থেকে যে আমরা ভিডিও ছাড়িনি, কেন ছাড়িনি সেগুলো মানুষ না আমাদের সম্পর্কে না জেনে না শুনে উল্টাপাল্টা কথা বলছে। আমাদের যে পরিস্থিতিটা কি হয়েছে, আমি একটা মানুষ আমি আলপনাকে নিয়ে অস্থির হয়ে গেছিলাম। আমি আলপনার জন্য আমার বাবা মাকে ছেড়েছি। আমি তো দেখে আসলাম চোখে, জলাশয় বাইরে থেকে অনেক কষ্ট করে জল নিয়ে আসতে হয়, দেখে আসলাম, সত্যি কথা। সেই মানুষটা আমার কাছ থেকে চলে গেল। তো আমার কাছে এই ভিডিও এগুলো আমার কাছে কোনো ইম্পর্টেন্ট নয়, মানুষটাই আমার কাছে হারিয়ে ফেলেছি। আমি তো মানে আপনারা এখান থেকে শুনলাম যে ট্রেনের টিকিট কাটা হলো, ডাক্তার নাই বলে ক্যান্সেল হলো, আপনারা গেলেন, তারপরে কি হয়ে গেল যেতে যেতেই? না না, ডাক্তার বাবু কি বলবো, ধরতে পারিনি আসল মেন অসুখটা কি। কিছু আমাদের যদি প্রবলেম একটা হতো, টেবিলের চারিদিকে ডাক্তারেরা বৈঠক বসে গেছে, 20-22টা ডাক্তার একই সঙ্গে সামনের পাশে আমার কাছ থেকে চলে গেল। বছরও হয়নি, আমরা টাকা মানে টোটাল পাওয়া মোটা 8-9 মাস কি 10 মাস টোটাল পেমেন্ট পেয়েছি। তাতে আমরা 10 মাসে মনে হয় 10 কোটি টাকা রোজগার করে ফেলেছি। আর 10 মাসে 10 লাখ টাকাও আমরা রোজগার করতে পারিনি। অতই যদি সহজ একটা চ্যানেলে আমরা জমি বিক্রি করছি বিয়ের জন্য, লক্ষ লক্ষ ভিউ একদিনে হয়, অসম্ভব। ভিউ একদিন 2 দিন করতে করতে 1 বছর 1.5 বছরে হয়েছে। তো টাকা পয়সাটাও ওইভাবে ভাঙতে পেয়েছি। তো আমাদের যে পরিস্থিতি, আমাদের যে কি হয়েছে, আমরা যে মানে কলকাতা থেকে যে কিভাবে যে এসেছি, আমি তো খবর পেলাম নদিয়ার ওই কলকাতা থেকে নিয়ে এসেছি। ওই তপনে যে একটা সিএসপি করে, সে বললো যে নদিয়াতে মারা গেছে। একদিনে 1.5 লাখ টাকা করে খরচ। তারপরে শুনলাম যে না, নদিয়াতে না, অ্যাপোলোতে মারা গেছে। ট্রিটমেন্টে কি কিছুই ধরা পড়েনি? শোনেন, ব্যাপার হচ্ছে প্রথমত ওর শরীরে একটু ব্যথা হয়েছিল। আচ্ছা, তো আমরা হোমিও ওষুধ খাই 10 বছর। এই যে আমার মা, এই যে আমি অন্যের কথা কি বলবো, আমার মা হোমিও ছাড়া অ্যালোপ্যাথি দেখাবেই না। আমার তো কথা বলার কোনো ইচ্ছেই নেই, আমাকে জোর করে তাও বলছে। ওর গাঁটে ব্যথা করছিল, ওকে হোমিওতে নিয়ে যায়, বলো ঠিক আছে কোনো ব্যাপার না, হয়তো ইউরিক অ্যাসিড বেশি হতে পারে বা অন্য কোনো প্রবলেম হতে পারে। ওষুধ দিল, ওষুধে কমেনি। তখন আমরা একটা ফিজিশিয়ান দেখাই, ফিজিশিয়ান কিছু রক্তের টেস্ট দিল, সেই রক্ত পরীক্ষা একটা ইউএসজি ওর হয়েছিল। ইউএসজিতে আসলো কি ওর স্প্লিনটা একটু বেড়েছে, আর ছোট্ট একটা 1 সেন্টিমিটারের একটা গলব্লাডার পাথর আছে,
আর হালকা জন্ডিস পাথরটার জন্য দেখাচ্ছে। ডাক্তারবাবু বললো যে ওটা পাথর কেটে বাদ দিয়ে দিলে জন্ডিস চলে যাবে। আর শরীরে হিমোগ্লোবিন 6.5। বললো আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে, এখন ওষুধ খাও, তারপর অপারেশনটা করে নিব, কারণ অপারেশন করতে গেলে তো শরীরে পর্যাপ্ত ব্লাড লাগবে, হ্যাঁ 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 সুস্থ লাগবে একটু। তখন আমরা ওকে চিকিৎসা ওষুধ খাওয়াচ্ছি। ওষুধ খাওয়াতে 1 মাস পর, মানে হোমিও ওষুধ 1 মাস খেয়েছি, খেয়ে ওর সেরকম কোনো রেজাল্ট আসেনি। তারপর এলোপ্যাথিতে এমডি দেখালাম, মেন ফিজিশিয়ান দেখিয়ে, তো তখন আমরা বললো যে ব্লাড হয়ে যাবে, কোনো ব্যাপার না। তখন আর প্রথমে যখন হোমিও দেখাচ্ছিলাম তখন ওই ব্লাডের কোনো টেস্ট দেননি, যে হিমোগ্লোবিন কত বা কি সমস্যা, ওগুলো দেননি, মানে অতটা কিছু শরীর খারাপ ছিল না, অত খারাপ ছিল না। তারপর এখানে 1 মাস ওষুধ খেয়ে 1 মাস পরে বলছে যে ওষুধ খেয়ে দেখছি যে ওর হিমোগ্লোবিনটা কমে গেছে। এবার হসপিটালে গিয়ে আমি ওর ব্লাড নিব, প্রত্যেকটা হসপিটালে ওর এবি পজিটিভ ব্লাড গ্রুপ আসছে, কিন্তু ওর প্রকৃত পক্ষে ওর যেটা ব্লাডের যেটা গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ। কারণ 4 বছর আগে ওর শরীরে যে একটা অপারেশন হয়েছিল, সেই অপারেশনটা ও নেগেটিভ ব্লাড ছিল, দেওয়া হয়েছিল। কারণ যে ডোনারটাকে আমি নিয়ে গেছিলাম সে আবার আমি তাকেই নিয়ে গেছিলাম, কারণ আমার যদি ও নেগেটিভ রক্ত লাগে, আমি কোনো মানে পজিটিভ রক্ত লাগে, আমি নেগেটিভ রক্ত নিশ্চয়ই কাউকে নিয়ে যাবো না, ডোনার নেগেটিভ লাগবে বলে নেগেটিভ নিয়ে গেছি। এবার ওর রক্তে কি সমস্যা জানি না, ধরা পড়ছিল, অনেক জায়গায় ধরা পড়ছিল। তারপর যখন ওকে ভর্তি করলাম নার্সিং হোমে, বলছে যে ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, না ছাড়া রোগীটা কিন্তু আরো খারাপ হয়ে যাবে। তখনও ভালো ছিল আলপনা কিন্তু। তো তখন আমরা ডাক্তারবাবুর সঙ্গে আরো কথা বললাম, হসপিটালে ভালোভাবে কথা বললাম যে আপনাদের কোনো হায়ার অথরাইজড বা মানে হায়ার লেভেলে যদি পরীক্ষা করা যায় তাহলে ভালো হয়, কারণ আমি ও নেগেটিভ ব্লাড ওকে দিব না অত সহজে। তখন ওরা আমার কথাটা একটু মানে একটু ইয়ে নিয়ে নিয়েছে। তো তখন ওরা ভালো করে চেক করে আমাকে রাত্রিবেলায়, আমি ও এবি পজিটিভ ডোনার নিয়ে চলে গেছি, ডোনার ব্যাংকে দেওয়া হয়ে গেছে, আমি রাত্রিবেলার রক্ত যেহেতু আমার আর কিছু করার নেই, তখন ডাক্তার বলছে যেটা এখন আসছে সেটাই দিতে হবে। রাত্রিবেলা ব্লাড যেহেতু নিতে গেছি, তখন বলছে যে তুমি সত্যিই বলেছো দাদা, তোমার ওয়াইফের ও নেগেটিভই ব্লাড রিপোর্ট চেঞ্জ হয়েছে না? না চেঞ্জ হয়নি, মানে প্রথমে যে ও নেগেটিভ দেওয়া হয়েছিল, মাঝখানে এবি পজিটিভ আসছিল। আচ্ছা, তারপর আমাকে আবার এই যে এবি পজিটিভ দিয়েছিলাম রাত্রিবেলাতে ব্লাডটা নিতে গিয়ে, তখন বলছে যে তুমি ঠিকই বলেছো, তোমার ওয়াইফের ও নেগেটিভই হয়, তুমি পরের দিন একটা ডোনার নিয়ে আসবা। পরের দিন গেলাম, পরের দিন গিয়ে আমি আবার একটা যে যাকে নিয়েছিলাম ওই যে 4 বছর আগে যে ছেলেটা, ওই ছেলেটাই আবার এসে আমাকে ব্লাড দিল। পরপর 3 দিনে 3টে ব্লাড আলপনাকে দিয়ে দিলাম, দিয়ে ওর হিমোগ্লোবিন মোটামুটি 8.5-এর মতো হয়ে গেল। কিন্তু ওর শরীর একটু অসুস্থ ছিল, সঙ্গে সঙ্গে অপারেশন অত সহজ জিনিস, ডাক্তারকে বললেই যে অপারেশন করে দিবে তাহলে তো হয়ে যেত। ডাক্তার তার মনের মতো করে অপারেশনটা করবে। ডাক্তার আমাকে বললো তুমি 1 মাস আমি ওষুধ দিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে ওকে গিয়ে ওষুধ খাওয়াও, ব্লাড আর একটু ইনক্রিজ হবে, তারপর অপারেশনটা করবো। বাড়িতে এসেছি, এসে 2 দিন পর থেকে ওর জ্বর, ঠিক আছে, খুব সুস্থ হয়ে গেল, ব্লাড দেওয়া মাত্র একদম খুব সুস্থ, ফ্রেশ হয়ে গেল। আমরা কলকাতায় যাচ্ছিলাম, কলকাতা থেকে ফিরে আসলাম, ভাবছি যে ডাক্তার যখন নেই তাহলে 2 দিন পরেই যাবো। এবার 2 দিনের মধ্যে জ্বর, এত জ্বর আমি আর আমার মন মানছে না, সঙ্গে সঙ্গে আমি কলকাতা সরাসরি নিয়ে চলে গেছি। কলকাতায় নিয়ে গিয়ে ওর ব্লাড চেক করে ওর হিমোগ্লোবিন 2 হয়ে গেছে। কেউ কি এটা মানে ধারণা করতে পারবে যে 2-4 দিন আগে যার ব্লাড দেওয়া হয়েছে 3 প্যাকেট 8 হিমোগ্লোবিন ছিল, তার ব্লাড 2 হয়ে গেছে? আমাকে বলেন, একটা লোকের যদি থ্যালাসেমিয়া থাকে তাহলে 5 দিন 6 দিন 4 দিন আগে রক্ত দেওয়ার পর তার রক্তটা চলে, থ্যালাসেমিয়া রোগকে তো মাসে মাসে দিতে লাগে, আমাকে বলবে না ভাগ মিথ্যা কথা এগুলো। তারপর ওখান থেকে আমি নিয়ে গেলাম আমার বন্ধু, আমি তো কলকাতা শহর চিনি না, কোথাও চিনি না, আমরা একটা গ্রামের মানুষ, আমাদেরকে সাজেশন দেওয়ার লোক নেই। এখন তোমরা বড় বড় কথা বলছো, তখন তোমরা কোথায় গেছিলে? 100 বার জানিয়েছিলাম যে আমরা কি করবো, তোমরা বলো, ব্যাঙ্গালোর নিয়ে যাও, সেখানে নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। আন্দাজে একটা উল্টাপাল্টা কথা বললে হবে না, একটা সঠিক ডিসিশন এসে দিতে হবে। যাই হোক, আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, শুধু একটা না, আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে। আর আমি এখানে এটাও বলছি যে যারা আমাদের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলেছো, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমার আলপনা আমার জীবন থেকে চলে গেছে, আমার জীবন ছিল আমার বাবা মার থেকে আমি বেশি আলপনাকে ভালোবাসি, সেটা 100 বার। আমি আমার বাবা মাকে ছেড়ে আমি আলপনার সঙ্গে কুড়ে ঘরে থেকেছি, কেন? ওকে ভালোবাসি, জীবন খুলেছি। আমার শাশুড়ি মা বলুক তো আমার নামে কোনো কিছু আছে নাকি? না না, আমরা তো দেখেছি
একটা অ্যাকাউন্ট, একটা কোনো কিছু সবই আমার আলপনা নামে রুবি, করিনি। সবই সমস্ত আলপনা কিছু রুবি। আমার শাশুড়ি আর আমার আলপনা নামে রুবি, করা আছে, হ্যাঁ। কারণ আমার কাছে ওরা সব। তারপর ওখান থেকে আমি নিয়ে গেছিলাম ওই, আমি তো অত ভালো চিনি, মনে নাই আমার, ওই জওহরলাল নেহেরু একটা হসপিটাল, ওখানে বললো ওখানেও গিয়ে ওরা বলছে কি এবি পজিটিভ দেওয়া যাবে। ওই রক্ত আলপনার ব্লাড যদি ও নেগেটিভ না হয় এবি পজিটিভ হতো, আর ওকে যদি ও নেগেটিভ দেওয়া হতো তাহলে ওর শরীরে রক্ত জমাট বেঁধে যেত, বা যদি ওর ও নেগেটিভ থাকতো আমরা ভুল করে যদি এবি পজিটিভ দিতাম তাহলে ও রুগীটা এতদিন বাঁচতো বলে না এক ডাক্তার বলছে টোটাল শরীরে রক্ত জমাট বেঁধে ও সঙ্গে সঙ্গে ডেথ হয়ে যাবে, ভাবলাম না। তারপর ওখান থেকে আমরা তড়িঘড়ি করে সোজা অ্যাপোলোতে চলে এসেছি। তখনও আলপনা ঠিকঠাক, মানে একটু খারাপ লাগছিল ঠিকঠাক, কিন্তু ওখানে গিয়ে মানে ওই পরিস্থিতির কথা আমি আর বলতে পারবো না আপনাদের। বেচারি আমাদের না আর থেমে যান যা পরিস্থিতি হয়েছিল ওখানে গিয়ে, ওটা আমি বুঝাতে পারছি না। আমার তো মনের পরিস্থিতি এত খারাপ ছিল যে আমার জীবনে সব কিছু চলে যাচ্ছে এরকম মনে হচ্ছিল ওই টাইমে। সঙ্গে সঙ্গে ওকে আমি ভর্তি করাই হসপিটালে। ডাক্তারবাবু বলছে ঠিক আছে দেখছি, দেখে তো ওকে নিয়ে নিল, নিয়ে আমাকে বলছে ভোগা সারা রাত্রি করছিল। আমি বললাম তোমাকে তো ভালো জায়গায় নিয়ে এসেছি, তোমাকে ভালো করে এখান থেকে আমার জমি জায়গা, আমার যদি সব কিছু, আমার শরীরের রক্ত বিক্রি করতে হয় তাও তোমার চিকিৎসা করে আমি তোমাকে ভালো করে নিয়ে যাবো। তো তখন ডাক্তার হেমাটোলজিস্টের সঙ্গে কথা বললাম, বলছি ঠিক আছে আমরা দেখছি। মোটামুটি 10-12খানা ডাক্তার, ওখানেও আমাদের অনেক পরিচিত লোক ছিল, সবাই চেনে, বলছে যে আমরা দেখছি তুমি ধৈর্য ধরো। মানছে না। আমার একটা ভাই এসেছিল, দাদা হবে, ওর সঙ্গে আমার একটু পরিচয় ছিল আমার গুরুজির সূত্রে। ওখানে ওই দাদাটা আমাকে হেল্প করেছে, কেউ ছিল না তখন। আমরা এত অ্যাড দিয়েছি, বলছে কত কি করেছি ওখানে কি, তখন আমাদেরকে পাশে গিয়ে কেউ দাঁড়ায়নি যে দাদা আমার এখানে বাড়িয়ে যে আসলাম। আমি একাই বিভীষিকা হয়ে গেছিলাম, কিছু খেতে পারি না। আমার শাশুড়ি মাকে এক জায়গায় শুধু রেখে দিয়ে আমি শুধু দৌড়ায় বেড়াচ্ছি, কার কাছে যাবো কী করবো কিছু আমি বুঝতে পারছিলাম না তখন। আর আলপনাকে লাস্ট আমি শুধু একটু জড়িয়ে ধরেছিলাম, ও আমাকে জড়িয়ে ধরেছিল ওই টাইমে ওই বেডে। ডাক্তার ওটা আমাকে পারমিশন দিয়ে গেছিলো। তখন আমি ওর সঙ্গে কথা বললাম, বলে আমার তো পারছি না ওখানে গিয়ে। মনে হচ্ছে যে আমি 4-5 দিন থেকে না খেয়ে আছি, আমার শরীর চলছে না, প্রেশার আমার লো হয়ে গেছে, কী করবো। তারপর তো সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা স্টেপ নিল, নিয়ে আলপনা ব্লাড টেস্ট করলো। টেস্ট করে তো বলছে যে না তোমার ও নেগেটিভ হয়, আমরা ও নেগেটিভের ব্যবস্থা করছি। তো ও নেগেটিভ ব্লাডটা দেয়, একটা ব্লাডের অর্ধেক যাওয়ার পর থেকেই প্রথম ব্লাডে হার্ট ব্লক হয়। হার্ট ব্লক হয়। তখন যা পরিস্থিতি, মানে কি বলবো, তখন বলছি ভগবান তুমি আমার সঙ্গে এটা করলে না কেন? আমি কত অসুস্থ ছিলাম 1-1.5 বছর আগে, আমি মরে যাচ্ছিলাম, তুমি আমাকে বাঁচিয়ে দিলে আর তুমি আবার এই পরিস্থিতি করলা। তখন তো ওকে ভেন্টিলেশনে নিয়ে নিল। ভেন্টিলেশনে যখন নিল তখন ও পুরো কোমায় চলে গেছে, কোমায়। তখন ওখান থেকে ওরা অনেক ট্রাই করে ওর যে বিপি খুব ডাউন হচ্ছিল, 3 রকমের ইঞ্জেকশন, 40খানা ইঞ্জেকশন করেছে এক রাত্রিতে, 40 রকম, মানে ডাক্তারের তরফ থেকে কোনো ত্রুটি করেনি। আমি বলেছি যে আমার জীবন যদি থাকে আমি টাকা দিয়ে এখান থেকে যাবো, আপনারা ওকে বাঁচান। যদি আমার কিছু দিতে হয়, একটা কিডনিও দিতে হয়, তাও দুজন তো বাঁচবো, 1 বছর বা 2 বছর একসঙ্গে তো বাঁচতে পারবো দুজন মিলে। আমি বলেছিলাম ডাক্তারবাবুকে। হেমাটোলজিস্টের নাম কি যেন ভট্টাচার্য, আমি বলে দিচ্ছি, দেবমাল্য ভট্টাচার্য নাম বলে দিচ্ছি। ওর সঙ্গে 1-2টা ডাক্তার না, 16-17টা ডাক্তার, 8-10জন নার্স, 2-3টা আরও ছেলে, মানে নার্স সবাই ওখানে ছিল। ওকে মানে বিশালভাবে ওকে সারা রাত্রি ঘিরে ধরেছিল, ঠিক আছে, যে ওকে সার্ভাইভ করাতেই হবে। মানে ওরা আমাকে বলেছিল যে আমি করবো তোমার জন্য, একে মানে দেওয়া যাবে না, মানে এত কম বয়সের একটা বাচ্চা মেয়ে, তুমিও একটা বাচ্চা ছেলে, তোমাদের এইরকম পরিস্থিতি হয়ে গেছে তোমরা বুঝতেই পারোনি। আমি বললাম ডাক্তারবাবু দেখেন, 4-5 দিন আগে ওকে ব্লাড দিয়েছি, 4 দিন পরে আসছে, কারণ ওর একটু জ্বর ছিল। কি করে আমরা বুঝবো যে এই মেয়েটার
হিমোগ্লোবিন 2 হয়ে আর গেছে। আমাকে ভেতর বলেন তো। চামড়ার ভেতরে কি হচ্ছে বাইরে থেকে মানুষ কেমন করে বুঝবে? আর আমি বললাম যে আমাদের এখানে যে হসপিটাল, এখানে কোনো রকম কোনো পরিস্থিতি না, এখানে যে দেখেন ও নেগেটিভ ব্লাড, ওর এটাই এখান থেকে আইডেন্টিফাই হচ্ছে না। হ্যাঁ, এটাই অবাক কাণ্ড। তাহলে একটু ভেবে দেখেন কি অবস্থা। কত রেয়ার। আমি গোটা কলকাতায় ঘুরেছি শুধু গাড়ি নিয়ে, মানুষ তো এগুলো বুঝবে না, যে টাকা নিয়ে। হ্যাঁ, টাকা যদি আমার রোজগার করার ইচ্ছা থাকতো, যদি টাকা আমার জীবনের লক্ষ্য না, আমার কৃষ্ণটা জীবনের লক্ষ্য, আমার কাছে কৃষ্ণটা সব। তারপর তো ওই ওখান থেকে নিয়ে চলে গেল আর একটা পুরনো বিল্ডিং। ওখানে গিয়ে তো হিমোগ্লোবিন আমি দেখছিলাম 4.5, আর পালসটা কম ছিল, আর বিপি একমাত্র ওষুধের মাধ্যমে ওর ব্লাড প্রেশারটা বাড়ানো হচ্ছে। আর ওনাকে অনেকক্ষণ ওরা ডেকেছে, আমিও অনেকক্ষণ, আমি তো ওর সঙ্গেই ছিলাম, আমাকে ওরা সুযোগ দিয়েছিল তুমি থাকবা, আমাকে যথেষ্ট ওখানে পরিষেবা দিয়েছে। ওরা যা করেছে মানে সেটা বলার নয়, মানে বিশাল ওরা পরিষেবা দিয়েছে। অ্যাপেলো শুধু নামে অ্যাপেলো না, কাজে অ্যাপেলো। তো ওখানে ভেন্টিলেশনে আমি অনেক ডেকেছি, আর না তুমি একবার আমার সাথে কথা বলো। ডাক্তারবাবু বলেছিল জ্ঞানটা ফিরে যায়, হয়ে যাবে কাজ, স্যার কিছু একটা মানে আমরা করে ফেলবো, কোনোভাবে পারেনি। তারপর আমাকে 2টার সময় একবার ডাকলো, বললো কেমো ডায়ালিসিস দিতে হবে, বললো যে মোটামুটি 1.5 লাখ টাকা লাগবে। আমি বললাম যে আমি টাকা যে করে হোক, আমাদের অত টাকা থাকলে তো হয়ে যেত, আমার শাশুড়ি মাকে বলেন অত টাকা ছিল। আমি বললাম যে যেই করে হোক আমার জমি জায়গা বিক্রি করে আমি আপনার, তুমি যাও মানি যেখানে দেওয়া হয় ওখানে তুমি যোগাযোগ করো। আমি ওখানে যোগাযোগ করে আসলাম, পারমিশন নিয়ে চলে আসলাম। ওরা ডায়ালিসিস দিতে পারে, ডায়ালিসিস দিতে গেলে শরীরের কন্ডিশন দরকার। হ্যাঁ হ্যাঁ। আর আমার ওর যেটা পাথর, সেটা অপারেশন করতে গেলে একটা লোকের শরীরের মিনিমাম 9 9.5 হিমোগ্লোবিন থাকতে হবে। তো একটা লোককে, অসুস্থ মানুষ যখন 6 ছিল না, অতটা সুস্থ ছিল, মানে সুস্থ ছিল তখন মোটামুটি, কিন্তু কাজ করতে পারে না। 6 থাকলেও মানুষ খুব দুর্বল থাকে। আমারও মাঝে মধ্যে 6, 6.5, 7 হয়ে যায়, শরীর চলে না। ব্লাড দেওয়ার পর ডাক্তারবাবু মনে করেননি যে ওর অপারেশনটা এখন করানো উচিত, বলছি যে আরো কিছুদিন যাক, আর একটু ব্লাড স্টে হোক, রক্তের ওষুধ খেয়ে। আমরা ব্যাঙ্গালোরের অনলাইনে আমি করেছিলাম, ব্যাঙ্গালোরের ডক্টরের রিপোর্ট, বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইন ডাক্তার চেকিং, হ্যাঁ হ্যাঁ। ওখান থেকেও আমাকে বললো যে এগুলো টেস্ট করো, কি আছে। আমাকে বললো এই ব্যাপার, বলছে তো তাহলে এই ওষুধগুলো দিচ্ছি, খা, ভালো ভালো ওষুধ আমার কাছে এখনো আছে। তো ওগুলো ওষুধ খাওয়াচ্ছিলাম, কিন্তু লাস্টে 8.5 হিমোগ্লোবিন হয়েও 5 দিন পরে কলকাতায় নিয়ে গিয়ে ওকে পারলাম না। ডাক্তারবাবু যে অপারেশন করবে, তো শরীরটা তো ভালো থাকতে হবে। একদম একদম। আমরা মনে করছি কি পাথরটা কোনো ব্যাপার নয়, আমরা না, শরীরটা আরো ডাক্তারের ব্যাপারে, ডায়াদের ব্যাপারে। ডাক্তারও বলেছে, ডাক্তার বলেছে যে স্প্লিন বড় হতেই পারে একটু, তোমার গলব্লাডারে স্টোন একটু থাকতেই পারে, তুমি কেবল শুরুয়াত হয়েছে, তার জন্য তোমার শরীরে রক্ত কমছে না, রক্ত অন্য কোনো কারণ, অন্য কারণে। এবার ব্যাঙ্গালোর অ্যাপেলোর ডাক্তার, অ্যাপেলো সল্ট লেক অ্যাপেলো, ওটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে 4 নম্বর বড় হসপিটাল। মানে ওরা বলছে যে ওর শরীরের রক্তটা আমি দেওয়া মাত্রই ওই রক্তটা আমি বের করে চেক করলে কোনো রেজাল্ট আসবে না, ওর রক্তটা শরীরে একটু স্টে করতে হবে, মানে দাঁড়াতে হবে, 2 দিন টাইম দিতে লাগবে। ব্লাড সেল নষ্ট হয়ে যাচ্ছে, রক্ত ঢোকাতেই ব্লাড সেল। ওর শরীরে অ্যাসিডের পরিমাণ, আমরা যখন ভর্তি করি ব্লাডে না কিসে, অ্যাসিড 4 ছিল, রক্ত দিতে দিতে 32 হয়ে গেছে অ্যাসিড। ওর সব কিছু লাস্টে হচ্ছে ওর পেচ্ছাপ বন্ধ হয়ে গেছিল, মানে কিডনির একটু কমজোরি হচ্ছিল। তারপর হার্ট তো ব্লক হয়ে আছে, বললো যে হার্ট ব্লক আমরা কোনো ব্যাপার না, ওটা আমরা ঠিক করে দেবো। আর লিভারটাও কাজ কম করছে, লিভার, কিডনি, হার্ট, তিনটাই দিতে হবে। কি একটা কেমো ডায়ালিসিস, আমি অত ভালো বুঝি না, আমাকে এটা বলছিল। সমস্ত কাগজ আছে, এতগুলো কাগজ, ঠিক আছে, সমস্ত কিছু আছে। কেমোটা হচ্ছে আসল, কেমো দেওয়ার পরই তাহলে ওকে সুস্থ করে দিতে পারবে। কেমো ডায়ালিসিস এরকমই নামটা হবে, আমি অত ভালো বলতে পারছি না, ঠিক আছে। কেমোটা হয় ক্যান্সার হলে কেমো দেয় না, ক্যান্সার নয়, ডাক্তার বলেছিল ক্যান্সার যদি হতো তাহলে এরকম হতো না রোগী। আচ্ছা, ক্যান্সার হলেই যে একদম ব্লাড চলে যাবে একদম, মানে 2 দিনের হাতে, মানে 8 থেকে 2 কেমন করে হয়, কিছু একটা আমরা করে নিতাম, কিন্তু সেটাও না। ডাক্তারবাবুরা নিজেরাও বুঝতে পারলেন না কি হলো, মানে বুঝতে পারার তো একটা সময় লাগে, কিন্তু আলপনা এইভাবে যে হঠাৎ করে এইরকম হয়ে যাবে, সত্যি কথা। আমার জীবন ছিল, আমার আত্মা, 2 দিন না দেখলে আমি আলপনাকে থাকতে পারি না, আমি সারাটা জীবন কিভাবে কাটাবো। ওর মা তো আছে এখানে, বলুক।
তো কি বলবো, আমার পরিস্থিতি খারাপ ছিল। আমি আজকে একটু সাবু খেয়েছি, বুঝলেন? সে তো চেহারা দেখে 7-8 বুঝতেই দিন পারছি। থেকে তো ভাত কিছু খাইনি। এই এক piece আমার শাশুড়ি সরকারি। মাকে কোনোভাবে আমি একা ফেলে রেখে হোটেলে দিয়ে আপনি চলে আসবেন বললেন, দিয়ে এসছি একটু, বলেন নিয়ে আসতে পারেনি আলপনার জন্য ছুটাছুটি। একটা মানুষ কত কি করবে, আমাদেরকে নিয়ে অনেক মানুষ ট্রোল করছে, কিন্তু তারা তখন কোথায় গেছিল যখন আমি বিপদে কেউ থাকে না, তখন তো আমি বলেছিলাম আমি কলকাতায় আছি, বিপদে- নাম্বারও দিয়েছিলাম, তখন আমাকে কেউ কন্টাক্ট বিপদে কেউ থাকে না। না, আমাকে কেউ বলেনি যে ও নেগেটিভ ব্লাড দাদা আমি দিব, আমি যাচ্ছি। আর আমার আমি চ্যানেল লিখেছিলাম- সাহায্য করবে এটা আমি লিখেছিলাম যে ও নেগেটিভ ব্লাড লাগবে আমার সঙ্গে যোগাযোগ করো, তখন সেরকম কোনো লোক যোগাযোগ করেনি, বলছে দেখছি, তুই একজন ফোন করেছিল দেখছি। ওদেরকে আমি পরে ফোন করি, বলছে দাদা আমি দিতে পারবো না, আমার বর দিতে দিবে না, আমি 1 মাস আগে দিয়েছি। তাহলে ভাই আমাকে কল করে কেন বিরক্ত করলাম? আমি নাম্বার দিয়েছি, আমি এই মুহূর্তে পরিস্থিতি এত খারাপের মধ্যে দিয়ে আছি, কেন কমিউনিটি পোস্টটা আমার দরকার নেই আর, কারণ আমার ও নেগেটিভের ব্লাড দরকার ছিল। আমাকে হাজার হাজার লোক ফোন করে মানে জিজ্ঞাসা করছে, আমি সবার সঙ্গেই কথা বলবো, আমি তার জন্য বিরক্ত বোধ করিনি, কিন্তু পরিস্থিতিটা এত খারাপ হয়ে আছে। প্রয়োজন- আজকে আমি কথা বলছি, কালকে অবধি কথা বলতে পারছি না। হচ্ছে ভিডিও আমি করবো কিভাবে, আমি ভিডিও করে কি ও করবো? বলুক না, ওর মনে যত আমি গান যদি একটা আছে ভিডিও সেটা করে, বেরো। এখন প্রচুর ভিউ আসবে, কারণ আলপনা ব্লগ সেই- মানে আমার জীবন থেকে চলে গেছে, প্রচুর ভিউ আসবে, মিলিয়ন ভিউ আসবে। আমি ওকে মিলিয়ন বুঝে ভিউ রাখতে হয়ে হবে। হয়তো $1000 রোজগার করবো। কিন্তু মানুষটাকে 1 কি লক্ষ পাবো? টাকা রোজগার করবো। মানুষটা তো আর পাবে না। ওই টাকাটা আমি কয়দিন চলবো? আমি একটা কথা বলি, জীবনে ভালো থাকতে গেলে না বেশি পয়সার দরকার নাই। বড় বড় অনেক IPS IAS চাকরি করেও সুইসাইড করেছে, আর অনেক দেখবেন ছোট ছোট গ্রুপ ডি চাকরি করেও সুখে শান্তিতে থাকছে। ভালোবাসা মিলে বিশাল শান্তিতে আছে, মনে হচ্ছে যে কি রাজকীয় স্বপ্নে আছে আর কি, স্বপ্নের দেশে আছে। সত্যি কথা। শেষমেশ এই দিদিটা এসছে প্রকৃত জিনিস জানার জন্য, তো বলে দিলাম কষ্ট পাচ্ছি তো, ভালো লাগছে না। তো এতটুকুই আমি সবার কাছে চাইবো, আশীর্বাদ প্রার্থনা, যে আমরাও যেন আলপনার কাছে খুব তাড়াতাড়ি যেতে পারি। না না এরকম বলিয়ে না, এরকম বলিয়ে না, বাপরে। সবাই আশীর্বাদ করবেন। না না এরকম, না না এরকম কোনো বলিয়ে না। এই জন্ম মৃত্যুর এই মায়াতে আর পড়তে চাই না। জন্ম হলেই মায়া, আর মায়া আচ্ছা মানে- আপনি একটা কথা বলি, আপনি তো আলপনার কাছে চলে যাবেন, আপনি কিন্তু একজনের সন্তান, এবার আপনি চলে গেলে সবাইকে নিয়ে যাবো আমি চাই সবাইকে নিয়ে যাবো। হ্যাঁ তাহলে সেটা হতে পারে। সবাই ঘর যেতে চায় আমরা। শুদ্ধা সকালে এটাই আশীর্বাদ যেটাকে করবো বলে। তোমরা। আর আরেকটা কথা বলছি, যে জীবনটা আমরা কেউ জানি না কতটুকু, এই যে আজকে কথা বলছি কালকে থাকবো কিনা কেউ জানি না। অতএব সময় থাকতে ভজন সাধন কিন্তু ওই বুড়ো বয়সে হয় না। তোমার হ্যাবিট, তুমি সারা জীবন যদি ওই কুষারের রস খাও বা মাছ খাও, আর একদিন গিয়ে তুমি নিরামিষ খাও, তোমার ঢেকুর কিন্তু ওই মাছেরই উঠবে, নিরামিষের উঠবে না। না তো আর তুমি যদি সারা জীবন না মানে নিরামিষ খেয়ে যাও, আর লাস্টের দিন যদি ভুল করে মাছ খেয়েও নাও, মাংস খেয়েও নাও, ঢেকুর তোমার নিরামিষেরই উঠবে। তো ওই জন্য আমি লাস্টে একটা কথা বলবো, যে সময় থাকতে ভজন সাধন। আমরা কেউ জানি না কে মরে যাব, অর্থাৎ যেইটুক আমাদের পরজন্মে আমরা পাপ করেছি না পুণ্য করেছি, সেই ভিত্তিতে আমাদের এই জন্মটা হয়েছে। তো আমরা জানি না কিন্তু কবে চলে যাব। ওই জন্য সময় থাকতে ভজন সাধন করো, আমি এটাই বলছি। মাছ মাংস ডিম খেও না, অবলা জীবকে হত্যা করো না, হত্যা করে নিজের জীবনটাকে নরকে নিয়ে গেও না, ঠিক আছে? এটাই আমি বলবো। আর কি বলবো, আশীর্বাদ করেন সবাই, সবাই কৃষ্ণ আলপনা ভক্ত যেন হও। কৃষ্ণ পায়। অবশ্যই পাবে। আর আলপনা যেন আর কৃষ্ণ আলপনার পায়। খুব ইচ্ছা ছিল কৃষ্ণের গোলক ধামে ওর ভোগাকে নিয়ে যাবে আর ওর মাকে নিয়ে যাবে। খুব জীবনের খুব ইচ্ছা ছিল যে ওখানেই থাকবো আমরা, কিন্তু ও একা চলে গেল, হয়তো আমাদের থেকেও বেশি ভালো ছিল। তো সেটা ভেবে ভালো লাগছে, কিন্তু আমার আর কিছু বলার নেই। এটাই আমার শেষ কথা। সবাইকে এটাই বলবো যে কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণের নাম করো, উপরা